প্রিয়তা নিজের বাবার জন্য মন খারাপ, আর আজ আম্বিয়া মির্জা নিজেও দেখতে যাবে, তাই সবাই একসাথে চলে যাবে। এমনটাই সালেহা বেগম সাদনানকে ফোন করে জানিয়েছে। সাদনান সেসব ভাবনা সাইডে রেখে সামনে মিটিংয়ে মনোযোগ দিল। সকাল 11টা নাগাদ সওদাগর বাড়ি এসে পৌঁছালো মির্জা বাড়ির প্রায় অর্ধেক মানুষ। সব মহিলা এসেছেন। দুপুরে খাওয়া দাওয়া আর সারা দিন থেকে বিকেলে নাস্তা করে সবাই আবার চলে গেল। সাথে করে আয়নাকে নিয়ে গেছে। প্রিয়তা বিকালটা বাবা মায়ের ঘরে বসে রইল। আয়ান বোনের জন্য সন্ধ্যায় বাড়ি ফিরে এলো। সাথে নিয়ে এলো বোনের পছন্দের হরেক রকমের বাহিরের খাবার। প্রিয়তা ভাইয়ের সঙ্গে আর বাবার গা ঘেঁষে বসে। আজ অনেক দিন ধরে নিজেকে মুক্ত পাখি মনে হলো। সারাদিন কোনো খবরদারি করেনি যে কেউ। বাবা শরীরের গন্ধ শুকে, মায়ের ভালোবাসা আর যত্ন সব সময় আলাদা। আয়ান বোনকে নিজের হাতে খাইয়ে দিল, সাথে মাইশাকেও। রাতে আড্ডা দিয়ে খাবার প্রিয়তা শফিক সওদাগরের রুমে বসে খেলো। রাত 9:30 নাগাদ প্রিয়তা রুমে এলো। ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিল। সারাদিন মানুষের ভিড়ে থাকলে কষ্ট একাকিত্ব গুজে যায়, কিন্তু রাত হলেই তো আবার সেই একাকিত্ব। বুকের কষ্ট যে সব উগরে বেরিয়ে আসতে চায়, দম বন্ধ লাগে। বুকের ভেতর তীব্র থেকে তীব্র যন্ত্রণা অনুভূত হয়। প্রিয়তা কথাগুলো ভাবতে ভাবতে ফোনটা হাতে নিয়ে ফোনের স্ক্রিনে মন্ত্রী সাদনান শাহরিয়ারের একটা সফেদা পাঞ্জাবি গায়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা একটা ছবি জলজল করছে। প্রিয়তার চোখ হতে অশ্রু গড়িয়ে ঠিক সাদনানের পিকচারটার ওপর পড়ল। প্রিয়তা কাঁপা কাঁপা ডান হাতটা তুলে সাদনানের ছবিটার ওপর হতে জলের ফোঁটাটা মুছতে মুছতে বিড় করে বলে উঠল, আপনি এতটা কেন পাষাণ প্রিয় পুরুষ? আপনার সাথে থাকা যে দিন দিন বন্দি পাখির ন্যায় হয়ে যাচ্ছে। ভালোবাসার মানুষটার সাথে থাকা মানে তো স্বাধীনতা, কিন্তু আপনি তো আমার সব স্বাধীনতা বেড়াজালে বন্দি করে দিয়েছেন। প্রিয়তার বকবক করার মাঝেই একটা নোটিফিকেশন এলো। প্রিয়তা হোয়াটসঅ্যাপে গিয়ে নোটিফিকেশন ওপেন করতেই নজরে এলো, আমি গাড়িতে অপেক্ষা করছি, আয়নকে বলে দিচ্ছি চলে এসো। প্রিয়তা চোখ বন্ধ করে নিল। পরপরই দ্রুত হাতে কিছু একটা টাইপ করে সেন্ড করে দিয়ে নেট অফ করে বিছানায় শুয়ে পড়ল। মিনিট 5-এর মধ্যেই শরীরে ঠান্ডা হাতের শীতল স্পর্শ পেয়ে প্রিয়তা চমকালো। চোখ বড় বড় করে শোয়া থেকে উঠে বসতেই প্রথমে দরজার দিকে নজর দিল। দরজা বন্ধ করেনি সে, কিন্তু দরজা এখন বন্ধ আছে। প্রিয়তা আবার সামনে তাকালো। ডিম লাইটের কমলা রঙের আবছা আলোয় শুভ্র পাঞ্জাবি পরিহিত বলিষ্ঠ পুরুষ সাদনান শাহরিয়ারকে দেখতে দানবের চেয়ে কম কিছু লাগছে না। প্রিয়তা আস্তে করে একবার ফাঁকা ঢোক গিলে পানি খেলো। পরপরই নিজের বাহুতে শক্ত হাতের খাবলা অনুভব করলো। সাদনান কিছুটা টেনে দাঁড় করালো বউকে। চোয়াল শক্ত করে গম্ভীর কণ্ঠে শুধালো, একটু আগে কি বললে? আর যাবা না তুমি আমার সাথে? প্রিয়তা চোখ বন্ধ করে খিচে দাঁড়িয়ে রইল, কোনো জবাব দিল না। সাদনানের রাগ যেন এবার তর করে বেড়ে গেল। মেয়েটার সাহস ইদানিং বেড়েছে। কি বলল ও একটু আগে? সাদনান কথাটা ভেবেই আরও রাগ বাড়ে, দিক বেদিক শূন্য হয়ে পড়ে। ভুলে গেল ভালোবাসার মানুষটার কষ্টের কথা। এক হাতে প্রিয়তার মুখ চেপে ধরে। প্রিয়তা অবাক হয়। ব্যথার চোটে চোখের কোঠায় জল চিকচিক করে। কিছু বলার জন্য খুঁজে পেল না। বিয়ের 1 বছর হতে চলল, কখনো এমন ব্যবহার করেনি সাদনান, তাই ব্যথার চেয়ে বিস্ময়টা বেশি। প্রিয়তার ভাবনার মাঝেই সাদনান হিসিয়ে বলে উঠল, এই এই উত্তর কেন দিচ্ছিস না তুই? আরেকবার বল, কি যেন বলছিলি? প্রিয়তার 2 হাত সাদনানের হাতের উপর রেখে সরানোর বিফল চেষ্টা করতে করতে কাপা কাপা অধর জোড়া নেড়ে বলল, আমার লাগছে। সাদনানের কি হলো? হুশকি এলো। নিজের কলিজায় আঘাত করে কি সে ব্যথা পায়নি? হয়তো পেয়েছে, তাই তড়িৎ গতিতে বউয়ের চোয়া ছেড়ে দিল। শক্ত করে বুকে চেপে ধরতেই প্রিয়তার গলা দিয়ে ঘুমানির শব্দ হলো। চোখের জল সাদনানের পাঞ্জাবি ভেদ করে বুকে স্পর্শ করতেই সাদনান বউয়ের মাথার তালুতে চুলের ভাঁজে নিজের অধর বার কয়েক ছোঁয়ালো। মুখে কিছু বলল না। প্রিয়তা ছোটাছুটি করলো, তবে বিশেষ কোনো লাভ হলো না। সাদনান শক্ত করে জড়িয়ে ধরে কিছু বলার জন্য মুখ খোলার আগেই প্রিয়তা কান্না করতে করতে বলতে লাগলো, আমার স্বাভাবিক জীবন চাই বলেছিলাম আমি। আপনি আপনি জানতেন আমি কেমন। সেদিন এত মানুষের মধ্যে কতটা খারাপ পরিস্থিতির মধ্যে ছিলাম আমি। চারিদিকে মানুষ, ক্যামেরা, প্রশ্ন, অস্বস্তি হয় এসব আমার। আপনার সাথে কোথাও যাওয়া যায় না, আমি একা যেতে পারি না।
সব সময় সাথে মানুষ নিয়ে চলাফেরা করতে হয়, অসহ্য লাগে আমার এসব। সাধারণ মানুষ আমি, সাধারণভাবে থাকতে কমফোর্টেবল ফিল করি। এত সবে আমার দম বন্ধ লাগে। আপনার এত কড়াকড়ি নিয়ম আমার একদম ভালো লাগে না। এদিকে যাবা না, ওদিকে ওটা করবা না, এভাবে থাকবে না, এটা খাবা না, ওটা খাবা না, এটা ধরবে না, ওটা পরবে না, বিরক্ত লাগে সব কিছু। সাদনান যেন স্তব্ধ। এত এত অভিযোগ বউয়ের। সত্যি কি সে ভালোবাসার নাম করে ভালোবাসার মানুষটার সব স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে নিজের অজান্তেই? কতটা বয়স তার উপর থেকেছে তো সব সময় বাবা আর ভাইয়ের ছায়াতলে। এসবের ছোঁয়া যে কোনোভাবে ছুঁয়ে যায়নি মেয়েটাকে। আই এম সো সরি জান। কি মধুর কণ্ঠ! কি করে রেগে থাকবো প্রিয়তা? মানুষটাকে না চাইতেও নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছে। রাত তখন 1:30। সাদনান তখনও বউকে বুকে আগলে বসে আছে। রাগ নাকি অভিমান কোনটা বউয়ের মনে সাদনান জানে না, তবে বউ এখন কিছুটা স্বাভাবিক হয়েছে বোঝা যাচ্ছে। সাদনান বউয়ের হাতের উল্টো পিঠে চুমু খেয়ে জিজ্ঞেস করলো, ঘুমাবে না জান? আপনি খাবার খাবেন না? প্রিয়তা মিনমিন করে জিজ্ঞেস করে। তখন হঠাৎ করে কি করে এত সাহস এসেছিল মনে প্রিয়তা জানে না। কতগুলো কথাই না মানুষটাকে আজ শোনালো। ইস, এখন লজ্জায় মানুষটার বুকে মুখ লুকিয়ে বসে আছে। ভাবা যায় সাদনান বউয়ের মুড যে স্বাভাবিক হয়েছে একদম শিওর হয়ে গেল। মুখ গম্ভীর, কণ্ঠ থমথমে এনে বলল, এখানে এসছি রাত 11টায়, এখন 1:30 বাজে। তোমার এত সময় পর আমার খাবারের কথা মনে পড়লো? বাই দ্য ওয়ে, আমি খাবার খেয়ে এসেছি। প্রিয়তা মনে মনে নিজেকে ইচ্ছে মতো গালাগাল করলো। সারাদিন মানুষটা নিশ্চয়ই এক জায়গায় বসেছিল না, এখানে সেখানে ঘোরাঘুরি করে এত রাতে এসেছে। আর ও এখন নিজের ওপর রাগ লাগলো, তবে মুখে বলল, আচ্ছা, ফ্রেশ হয়ে আসুন। সাদনান তাই করে গায়ের পাঞ্জাবি খুলে নেয়। উদম হওয়া মাত্র প্রিয়তার মনে পড়ল মন্ত্রী মশাই এখন পড়বেটা কি। তড়িঘড়ি করে ঘর ছেড়ে বেরিয়ে গেল। বাহিরে বারান্দা থেকে গিয়ে আয়ানের একটা ট্রাউজার আর টি শার্ট নিল। ভাগ্য ভালো ছিল আজ আয়ান নিজের প্রায় অর্ধেক কাপড় ধুয়েছিল। আর প্রিয়তার ব্যালকনিতে বিকেলে রোদ পড়ে, তাই তো বোনের ব্যালকনিতে এনে কাপড় মেলে দিয়েছিল। প্রিয়তা মনে মনে ভাইকে হাজারটা ধন্যবাদ দিতে বলে না। রুমে এসে দেখলো সাদনান ফ্রেশ হয়ে চলে এসেছে। প্রিয়তার হাতের দিকে তাকিয়ে সাদনান কিছু বলার জন্য মুখ খোলার আগে প্রিয়তা বলে উঠল, এগুলো পরে নিন, হবে তো? সাদনান কিছু বলে না, শুধু টি শার্টটা নিয়ে পরে নিল। গাড়িতে অবশ্য এক সেট ড্রেস সব সময় থাকে। সে কি আর জানতো বউ এমন কঠোর ধমকে পড়ে না হয় ড্রেস নিয়ে আসতো। প্রিয়তা ট্রাউজার আবার নিয়ে ব্যালকনিতে রেখে আসে। সাদনান ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিকঠাক করে। প্রিয়তা বিছানায় বসে পিট পিট করে সেদিকে তাকিয়ে থাকে। মানুষটা এই আবছা আলোয় কি এত সাজুগুজু করছে প্রিয়তার বুঝে আসে না। সাদনান বিছানায় প্রিয়তার পাশে বসতেই প্রিয়তা একটু নড়ে চড়ে বসলো। মূলত সাদনানের গা ঘেঁষে বসলো। সাদনানের পেট মুচড়ে হাসি পায়, তবে হাসে না। বাঁ হাতে বইয়ের কোমর টেনে নিজের সাথে চেপে ধরে আশকারা পেয়ে বিড়াল ছানার ন্যায় গুটিসুটি মেরে সাদনানের বুকে ঘাপটি মেরে গেল প্রিয়তা। সাদনান বউকে নিজের ওপর থেকে বিছানায় শুইয়ে দেয়। দুই হাত প্রিয়তার দুই দিকে রেখে প্রিয়তার পুরো মুখে একবার চোখ বুলিয়ে নিয়ে ধীর কণ্ঠে বলে উঠল, মুড কি ঠিক আছে? প্রিয়তা নিজের মাথাটা উঁচু করে সাদনানের অধর নিজের অধরে আলতো ছুঁয়ে দিয়ে জানালো, বেশি না, তবে আপনার ছোঁয়াটা সম্পূর্ণ করতে সক্ষম হবে। রেডি হয়ে নাও জান, আমাকে বেরোতে হবে। মাত্রই সকালের নাস্তা করে রুমে এসেছে প্রিয়তা। সাদনান একটু আগে রুমে এসেছে। আর প্রিয়তা রুমে আসা মাত্র সাদনান উপরোক্ত আদেশটা করলো। প্রিয়তা দৃষ্টি এলোমেলো ঘুরালো। তার আজ থাকতে ইচ্ছে করছে, কিন্তু কথাটা বলার মতো সাহস সঞ্চয় করে উঠতে পারছে না। সাদনান প্রিয়তাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকালো। বিছানা ছেড়ে উঠে এগিয়ে এসে দরজা বন্ধ করে প্রিয়তাকে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। প্রিয়তা মৃদু কেঁপে ওঠে, গলা জড়িয়ে ধরল সাদনানের। সাদনান এক হাতের তর্জনী আঙুল উঁচিয়ে প্রিয়তার কপালে এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে বলল, আই নো তোমার থাকতে ইচ্ছে করছে, বাট সরি জান, আমার বউ আমি শ্বশুরবাড়ি রেখে নিজের বাড়িতে থাকতে পারবো না। আপনি চলে আসবেন? প্রিয়তা হঠাৎ কথাটা বলে পরপর মাথা নিচু করে নিল।
সাদনান যে কিছুতেই রাজি হবে না ভালোই জানা আছে। একজন মন্ত্রী হয়ে রোজ শ্বশুরবাড়ি পড়ে থাকাটা ভালো দেখায় না। সাদনানের থমথমে কণ্ঠস্বর শুনে প্রিয়তা নিজেও থতমত খেলো। মানুষটা বড্ড খুঁতখুঁত টাইপ। দুদিনের তো ব্যাপার, একটু ম্যানেজ করে নিলে কি এমন ক্ষতি হয়। সারা আর প্রিয়তা লিভিং রুমের পাশে যে বারান্দাটা রয়েছে সেখানে বসে আছে। এখন বিকেলে প্রিয়তা আর সাদনান আজ দুদিন হয় মির্জা বাড়ি থেকে ফিরে এসেছে। প্রিয়তা ঘুম থেকে উঠে এসছে। এতক্ষণ আয়না ইয়ানাও বসেছিল, কিন্তু ইনিয়া বাইরে যাওয়ার জন্য কান্না করছিল, তাই আয়না শাশুড়িকে ইনিয়াকে নিয়ে বাইরে যাওয়ার জন্য দিতে গিয়েছে। অতঃপর সে রাতের রান্নার কাজে লেগে পড়বে। যদিও সব কাজের লোক করে, তার উপর সাথে সুফিয়া বেগম থাকবে। প্রিয়তার ভাবনার মাঝেই সারা হঠাৎ হাই তুলে বলে উঠল, শরীরটা কেমন করছে? এখন সন্ধ্যা হয়ে আসছি, শোয়া যাবে না। চা করে নিয়ে আসি, ভালো লাগবে। প্রিয়তার কথায় সারা ভাবলো সত্যি এক কাপ চা হলে হয়তো শরীরটা ভালো লাগবে, তাই আর বারণ করে না। প্রিয়তা চলে গেলে সারা আবার একটা হাই তুলে উঠে দাঁড়ালো। এগিয়ে গিয়ে বারান্দার গ্রিল ধরে বাইরে তাকালো। অদূরে বাগানে ইনিয়াকে দেখা যাচ্ছে। দাদির সাথে গল্প করতে করতে সে দাদিকে এদিক ওদিক নিয়ে ছোটাছুটি করছে। হঠাৎ পেছনে কারোর আসার শব্দ পেয়ে সারা ভাবলো প্রিয়তা এসেছে, তাই পেছনে না তাকিয়ে বলল, দেখ কেউ কি সুন্দর লাগছে দুই দাদা নাতনিকে, মাশাল্লাহ, কারোর নজর না লাগে। জানিস, আমি ভাবছি বিয়েটা তাড়াতাড়ি করে নেব, তারপর বছর বছর একটা করে বাচ্চা নিয়ে শাশুড়ির কাছে দিয়ে রাখবো, আর আমি বসে বসে তাদের কাহিনী দেখব। আমিন। তোর মনের ইচ্ছা আল্লাহ তাআলা অতি শীঘ্রই পূর্ণ করুক। চমকালো সারা। বুকের ভেতর ধুম ধুম শব্দ করে হৃৎপিণ্ডটা অস্বাভাবিকভাবে লাফঝাপ শুরু করে দিল। মস্তিষ্ক জানান দিল এটা সেই অতি পরিচিত পুরুষের কণ্ঠস্বর। কানে যেন কথাগুলো ঝংকার তুলল। মাথা ঘুরিয়ে পেছনে ফিরল তড়িৎ গতিতে। কোমরে দুই হাত রেখে রাহানকে দাঁড়িয়ে থাকতে দেখে থতমত খেলো। কি বলবে কোনো শব্দ গলা দিয়ে বের করতে পারল না। রাহান দুই কদম এগিয়ে এলো, তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো সারাকে। পরপরই গম্ভীর কণ্ঠে জানালো, তোর ডজন খানিকের বাচ্চার আবদার অতি দ্রুত পূর্ণ করে দেওয়ার ফার্স্ট মিশন আমি আজ থেকে পুরোদমে শুরু করে দিব। বি রেডি। সারা বিস্ময় চোখে বড় বড় হয়ে এলো। মনের কোণে প্রশ্ন উকিঝুঁকি দেয়, কি করবে এই মানব। সারা ভাবনায় ভাটা পড়ে প্রিয়তার কণ্ঠ শোনে, ভাইয়া আপনাকে চা দেব? আরে মন্ত্রীর বউ কি বলে? মন্ত্রী মশাই জানতে পারলে আমার 13টা বাজিয়ে দিবে। আমি অন্য কাউকে বলে কফি নিচ্ছি। রাহান মজার ছলে কথাগুলো বলতে বলতে বারান্দা থেকে চলে গেল। প্রিয়তা এগিয়ে গিয়ে সারার হাতে চায়ের কাপ দিল। সারা ধন্যবাদ দিয়ে চায়ের কাপে চুমুক বসায়। তিন্নি ঘুমু ঘুমু চোখে শোয়া থেকে উঠে দ্রুত পায়ে এগিয়ে গেল সদর দরজার দিকে। কলিং বেল বেজেছে দুবার। কবির আসে এই সময়। তিন্নি তড়িঘড়ি করে দরজা খুলে অপরাধী কণ্ঠে বলে উঠল, সরি, এতগুলো সরি, ঘুমিয়েছিলাম। কবিরের দিকে তাকিয়ে কথা আর সম্পূর্ণ করতে পারে না তিন্নি। কবির হাতে দুটো শপিং ব্যাগ আর একটা পলিথিন ব্যাগ এগিয়ে দিল তিন্নির দিকে। তিনি বিস্ময় নিয়ে সেগুলো হাতে নিয়ে কবিরের কাঁধের থেকে কালো ল্যাপটপের ব্যাগটাও খুলে হাতে নিতে নিতে বলল, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি কফি নিয়ে আসছি। না, কফি লাগবে না, তুমি রুমে এসো। কবির কথা শেষে রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। তিন্নি রান্নাঘরে গিয়ে পলিথিনে থাকা আইসক্রিমের বক্স ফ্রিজে রাখে। কবির রোজ আসার সময় কিছু না কিছু হাতে করে নিয়ে আসে। কালাম খান নিজেও আনে। তিন্নির নিকট এসব প্রথম। কখনো এমন আদর ভালোবাসা পায়নি সে। তবে এখন নিজেকে সুখী মনে হয়। তিনি কথাগুলো ভাবতে ভাবতে হাতে থাকা শপিং ব্যাগগুলো অল্প ফাঁক করে নেড়েচেড়ে দেখলো। একটা ব্যাগে একটা কালো শাড়ি রয়েছে, আরেকটা ব্যাগে একটা বেরি ফুলের মালা, আরো কিছু কসমেটিক্স। তিনি এসব দেখে মনে মনে খুশি হলো, আবার অল্প স্বল্প রাগ হলো। বিয়ের পর থেকে কবির এই 3 মাসের মধ্যে না হলেও 15টার বেশি শাড়ি হবে এনে দিয়েছে। রুমে গিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, রোজ কেন এসব আনতে হবে? আর আনবেন না। আমার ইচ্ছে। বাই দ্য ওয়ে, যাও এগুলো পরে রেডি হয়ে এসো। কোথায় যাব? এত কোশ্চেন কেন করো তুমি? যা বলেছি সেটা করো। তিন্নির মুখ ভোতা করে কিছু বিড়বিড় করে রুম হতে বেরিয়ে যেতে নিলেই কবির বলে উঠল, কোথায় যাচ্ছ তুমি? রুমে পড়ে নাও, আমি ফ্রেশ হয়ে নিই।
কবির ওয়াশরুমে চলে গেলে তিন্নি আস্তে ধীরে তাই করে। একদম তিন্নির শাড়ি পরা শেষ। কবির ওয়াশরুম হতে বেরিয়ে এসে তিন্নির শাড়ির কুচি ঠিক করে দিল। অতঃপর আলমারি থেকে একটা কালো রঙের পাঞ্জাবি বের করে পরে নিল। ড্রেসিং টেবিলের সামনে তিন্নির পাশে দাঁড়িয়ে নিজেও রেডি হয়ে নিল। তবে রেডি হওয়া শেষ হলেও কবির সেখানে আয়নায় তিন্নির দিকে তাকিয়ে থাকে। তিন্নি বিষয়টা বুঝতে পেরে বিড়বিড় করে বলে উঠল, চুরি করে কেন দেখছেন? আমি কি পাশের বাসার ভাবি? চুরি করে কেন দেখব? আমার বউ আমি যেভাবে খুশি দেখব। দরকার পড়লে কোলে নিয়ে বসে বসে দেখব। বউ আমার চুরি করা দেখার প্রয়োজন পড়বে না। কবিরের অকপটের জবাবে তিন্নি থমথমে খেলো। রাতে সাদনান বাড়ি ফিরে দেখলো বউ তার আজ ঘুমিয়ে পড়েছে। একটু অবাক হলো। বউ তার তো এমন করে না খুব একটা। যতই রেগে থাকে, অভিমান করে, সে আশা অবধি ঘুমায় না। সাদনান এসব ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে এসে বিছানায় বসতেই নজর পড়ে বউয়ের চোখ ফুলে আছে। আর পাশেই ব্যথার ঔষধ দেখে হঠাৎ কিছু মনে পড়লো। ফোনের সাইড বাটন চেপে কিছু দেখে বিড়বিড় করে বলল, শেট, আমি ভুলে গেলাম কি করে। রুমে থাকা ফ্লাক্স থেকে হট ব্যাগে পানি নিল। বিছানায় এসে বউর পাশে বসে প্রিয়তাকে সোজা করে শুইয়ে দিল। প্রিয়তা নড়ে চড়ে অল্প চোখ খুলে সাদনানের দিকে নিভু নিভু চোখে তাকিয়ে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, কখন এসেছেন? খাবার খেয়েছেন? আমাকে বলনি কেন? কখন থেকে হচ্ছে এমন? সাদনান প্রিয়তার প্রশ্ন সম্পূর্ণ অগ্রাহ্য করে নিজে প্রশ্ন করলো। ততক্ষণে প্রিয়তার জামা সরিয়ে তলপেটে হট ব্যাগ ধরেছে। প্রিয়তা গরম ছোঁয়া পেয়ে চোখ বন্ধ করে নেয়। পরপরই চোখ খুলে বলল, অতটা গুরুতর নয় বিষয়টা। সবার হয়, স্বাভাবিক ব্যাপার। প্রতিবারই এতটা কেন বিচলিত হন আপনি? সাদনান কোনো জবাব দিল না। বোর পেটে হট ব্যাগ ধরে বসে থাকে অনেকটা সময় নিয়ে। প্রিয়তা এটা সেটা বলছে, সাদনান হু হ্যাঁ করে শুধু সঙ্গ দিচ্ছে। সারাদিনের ক্লান্তি তার বউয়ের মুখ দেখলে চলে যায়। আর যখন মেয়েটা সারাদিনের কথা ঝুলি নিয়ে বসে, তখন সারাদিনের টেনশন ভুলে যায়। সুখ সুখ লাগে, অদ্ভুত এক প্রশান্তি লাগে মনের মধ্যে। আর এই সব কিছুর কারণ যে সে যদি কষ্ট পায়, অসুস্থ থাকে, তাহলে সে কি স্থির থাকতে পারে? অনেকক্ষণ পর প্রিয়তা হট ব্যাগ সাদনানের হাত থেকে টেনে নিয়ে পাশের টেবিলে রেখে দিল। সাদনান সুইচ টিপে লাইট অফ করে এসে বউকে বুকে আগলে নিয়ে শুয়ে পড়ল। অনেক সময় সেভাবে থাকার পর প্রিয়তার মাথার তালুতে চুলের ভাঁজে চুমু খেয়ে আওড়ালো, আমার তুমিটা আমার পূর্ণতা, আমার মানসিক শান্তি তুমি। তোমার কিছু হলে আমার বুকে তীব্র যন্ত্রণা হয়, সবকিছু এলোমেলো লাগে। এতে আমার কি দোষ? না চাই প্লিজ, আপনিও দেশে শিফট করেন। হৃদির কথায় ওয়াজিদ দীর্ঘশ্বাস ছাড়ে। এগিয়ে এসে বিছানা হৃদির পাশে বসে ওর হাত ওয়াজিদের হাতের মুঠোয় পুড়ে নিল। বুঝানোর স্বরে বলল, তো আপনি যান, তারপর সব সেটেলড করে চলে আসুন। ওয়াজিদ হৃদিকে শক্ত করে জড়িয়ে ধরে কথাগুলো বলে উঠল। হৃদি হাসলো। মানুষটা বড্ড বেশি ভালোবাসে ওকে। বিয়ের পর একটা রাতও গিয়ে মির্জা বাড়িতে থাকতে দেয়নি। তিন্নি আজ ভার্সিটিতে এসেছে খুব সকালে। কবির নিজেও তিন্নির আগে এসেছে। তবে তিন্নি এত তাড়াতাড়ি ভার্সিটিতে এসেছে কবির জানতো না। তাকে খবরটা বাড়ি থেকে জানিয়েছে কাজের লোক। সাথে এটাও জানিয়েছে তিন্নি সকালে কোনো খাবার খায়নি। তখন থেকে কবিরের মেজাজ তুঙ্গে। শুধু ক্লাস শুরু হয়ে গিয়েছে, সেজন্য কিছু করতে পারেনি। তবে নিজের ক্লাস ছিল তৃতীয় ঘন্টায়, কিন্তু কবির আজ ক্লাস করাবে না। একজন পিয়ন দিয়ে তিন্নিকে ডেকে পাঠিয়েছে। আর এখন বসে বসে তিন্নির আসার প্রহর গুনছে। এদিকে তিন্নি কবিরের কেবিনের সামনে এসে অনেক সময় হয় দাঁড়িয়ে আছে। ভেতরে যাওয়ার সাহস পাচ্ছে না। সে জানে কবির এতক্ষণ সময় জেনে গিয়েছে, আর সেই জন্যই তাকে ডেকে পাঠিয়েছে। আর মানুষটা যে ওর উপর রেগে আছে সেটা ভালোই বুঝতে পারছে। তবে সব ভয় ঠেলে সরিয়ে কেবিনে প্রবেশ করলো। কবির ল্যাপটপ স্ক্রিনে তাকিয়েছিল। কারো রুমে প্রবেশ করার শব্দ বুঝতে বাকি থাকে না কে এসেছে। একবার চোখ তুলে সামনে তাকালো, পরপরই দৃষ্টি সরিয়ে আদেশের স্বরে বলল, বসো। তিন্নি কাঁপা কাঁপা পা জোড়া টেনে নিয়ে সামনে এসে দাঁড়িয়ে রইল। বসার মতো সাহস কুড়াতে পারে না। কবির শান্ত। তিন্নি সেটা দেখে আরো বেশি ভয় লাগছে। তিন্নিকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে কবির এবার কিছুটা খেকিয়ে উঠে বলে উঠল, বসতে বলিনি, বসো। তিন্নি চট করে ঘুরে এগিয়ে গিয়ে কবিরের কোলে বসলো। কবির কিছুটা ভ্যাবাচাকা খেলো। পরক্ষণেই বইয়ের কোমর দুই হাত রাখলো, মিশিয়ে নিল নিজের সাথে।
তিনি কবিরের গলা জড়িয়ে ধরে বাচ্চা ফেস করে বলল, জানেন, আমি এতিমখানায় থাকতাম। সেখানে একজন মহিলা আছে, বৃদ্ধা। আমরা সবাই ওনাকে দাদি বলে ডাকি। উনি অসুস্থ, তাই সকালে আপনি বের হয়ে আসার পর আমিও। না খেয়ে দেখতে চলে গিয়েছিলে। আমাকে বলে আমি নিয়ে যেতাম না? একা কোথাও যেতে কতবার বারণ করেছি। কেন শুনো আমার কথা? আমার অভ্যাস আছে একা চলাফেরা করার। কিন্তু এখন তুমি একা নই, তোমার হাজবেন্ড রয়েছে, একটা বাবা রয়েছে, অনেক বড় একটা পরিবার হয়েছে। তার চাইতেও ইম্পর্ট্যান্ট কথা, আমার ভয় হয়, আতঙ্কে থাকি। তিনি এক রাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকে অনিমেষে কবিরের চিন্তিত মুখ পানে। এর আগে কখনো ওকে নিয়ে এভাবে কেউ ভাবেনি, হারানোর ভয় পায়নি। এখন এসব নিজের মনে বাঁচার তীব্র ইচ্ছে জাগায়। এই মানুষগুলোকে নিয়ে অনেক বছর বাঁচতে ইচ্ছে করে, সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতে ইচ্ছে করে, আর সেগুলো স্মৃতিবন্দী করে ভবিষ্যতে সেগুলোর স্মৃতিচারণ ঘটাতে চায়। তিনি ভাবনার মাঝেই কবির ব্লুটুথ চাপলো দুবার। 12-15 সেকেন্ডের মাথায় কাউকে বলল, হ্যাঁ, একটা বিরিয়ানি প্যাকেট আর একটা আইসক্রিম। হ্যাঁ, না আর কিছু না। কেবিনে দিন। তিনি ভ্রু কুঁচকে নিল। মানুষটা কি পাগল হলো? এখন 12:30 অলরেডি বেজে গিয়েছে, আর ঘন্টা 2 পর বাড়ি চলে যাব। এখন এমন পাগলামির মানে হয়? তিন্নি কবিরের কোল থেকে ওঠার চেষ্টা করতে করতে বলল, একটু পর বাড়িতে চলে যাব। আমি যাচ্ছি। এক পা নড়বে না, খবরদার। বসো। তিনি চুপ করে উঠে এসে সামনে চেয়ারে বসলো। কবির ফের ল্যাপটপে মনোযোগ দিল। মিনিট 5 পর মাথায় কেবিনের দরজা টোকা পড়ে। কবির উঠে গিয়ে একটা প্যাকেট হাতে ফিরে এলো। তিনি সামনে রেখে আদেশের স্বরে বলে উঠল, একটাও যেন পড়ে না থাকে। নাও স্টার্ট। তিন্নি এক পলক তাকালো খাবারের দিকে। এক প্যাকেট বিরিয়ানি। তিন্নি চোখ বড় বড় হয়ে এলো। সে আজ পর্যন্ত কখনো এক প্যাকেট বিরিয়ানি সহি সালামতে খেতে পারেনি। যদিও তিন্নির বিরিয়ানি খুব ফেভারেট, তারপরেও কেন জানি বেশি খেতে পারে না। ঠেলে ঠুলে অর্ধেক। তিন্নিকে একইভাবে বসে থাকতে দেখে কবির কিছুটা ধমকের স্বরে বলল, বসে থাকার জন্য ডাকিনি আমি তোমায়। খাবার খেয়ে ঝটপট ক্লাসে যাও। তিনি উঠে গিয়ে বেসিন থেকে হাত ধুয়ে এসে প্যাকেট খুলে কবিরের কাছে চেয়ারটা টেনে নিয়ে বসলো। অতঃপর নিজের সাথে কবিরকেও খাইয়ে দিল। কবির প্রথমে ধমক দিল, পরে বউয়ের টলমলো চোখের দিকে তাকিয়ে মায়া হয়, তাই কিছু না বলে খেয়ে নিল। সাদনান গাড়িতে বসে আছে। এখন দুপুর। মূলত বউ আর বোনকে নিয়ে ভার্সিটির পাশে অপেক্ষা করছে। পাশে রাহান বসে আছে। সাদনান ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। রাহান তখন বলল, বলছিলাম, বাবার সাথে কি কথা বলবো? এত তারা কিসের? আস্তে ধীরে হোক না। যা শালা, তুই তাহলে জানিস না? তোর বাপের মতিগতি আমার ঠিক লাগছে না। কেন? আমাদের নেক্সট ডিলটা যেই কোম্পানির সাথে হওয়ার কথা, ওই কোম্পানির মালিকের ছেলে বিদেশ রয়েছে। লেখাপড়া শেষ হয়তো খুব তাড়াতাড়ি দেশে চলে আসবে। এতে তোর কি সমস্যা? তোর বাপের মনে অন্য কিছু চলছে। দেখলি না সেদিন ওই বেটাকে বাড়িতে ডেকে কত আদর আপ্যায়ন করলো। সাদনান এবার একটু ভাবুক হলো। সত্যি সেদিন একজন বাড়িতে এসেছিল, তার বাবা আজম মির্জা। সে কি এলাহি আয়োজন করে লোকটাকে আমন্ত্রণ জানালো? তবে সে বিষয়টা তেমন পাত্তা দেয়নি, কিন্তু এখন মনে হচ্ছে পাত্তা দেওয়া প্রয়োজন। সাদনান কিছু বলবে তার আগেই সারা আর প্রিয়তা চলে এলো, তাই আর কেউ এ ব্যাপারে কিচ্ছু বলল না। মির্জাবাড়ির সবাই রাতের খাবার খেতে বসেছে। আজ সবাই একসাথে হয়েছে অনেকদিন পর। খাবার শেষে লিভিং রুমে বৈঠক বসলো। অনেকক্ষণ গল্পগুজব করলো। রাত বেশি হচ্ছে বিধায় জাফর মির্জা, আম্বিয়া মির্জা কক্ষে চলে এলো। সারা, রাহাত, আয়না, প্রিয়তা ওরাও যে যার রুমে চলে গেল। রাহান, সাদনান, আজম মির্জা, সুফিয়া বেগম, সালেহা বেগম, মফিজুল মির্জা, রোজিনা বেগম শুধু বসে রইল। সাদনান বাবা আর চাচার ব্যবসায় কিছু গুরুত্বপূর্ণ কথা বলছে, সেসব শুনছে। এক পর্যায়ে আজম মির্জা ছেলেকে উদ্দেশ্য করে বলে উঠল, তোমার সাথে একটা বিষয়ে আলোচনা করব করে আর করা হচ্ছে না। এখন বলো, শুনছি। সাদনান গম্ভীর কণ্ঠে বলল। আজম মির্জা একটু নড়ে চড়ে বসলো, সবার দিকে একবার তাকিয়ে বলল, মানে বলছিলাম কি, বিশিষ্ট শিল্পপতি কাদের শেখ, ওনার সাথে একটা ডিল নিয়ে কথাবার্তা চলছে। ডিলটা আমাদের কোম্পানি পেলে ভীষণ ভালো হবে, না পেলে তেমন কোনো লোকসান হবে না।
পেন্ডিং আছে এটা। এখন কোনোভাবে ওনার সাথে আমাদের সম্পর্কটা মজবুত করা যায় তাহলে ডিল কনফার্ম। এর জন্য কি করতে হবে? সাদনান কোনো ভনিতা ছাড়া জিজ্ঞেস করলো। আজম মির্জা এই পর্যায়ে এসে একটু ভীত হলেন। আমতা আমতা করে জানালো, সেদিন বাড়ি এলো না, তখন সারাকে দেখেছে। ওনার ছেলে মালদ্বীপ রয়েছে, খুব শীঘ্রই দেশে ফিরবে। বিয়ের ব্যাপারে এগোতে চাইছে। না করে দাও, ডিলও করতে হবে না। আমি আমার বোনের বিয়ে ঠিক করে রেখেছি। সাদনানের শান্ত কণ্ঠে বিস্ফোরণ ঘটালো সবার মাঝে। রাহান নির্বিকার সাদনানের পাশে বসে আছে। আজম মির্জা কিছুটা উচ্চ স্বরে বলে উঠল, কী সব বলছো? বিয়ে ঠিক করে রেখেছো মানে কি? ছেলে কি করে, জাত বংশ বাড়ি কোথায়? কাল কথা বলছি এ ব্যাপারে তোমার সাথে। এখন আমার বউ নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে, আমাকে যেতে হবে। কান ঝাঁঝা করে উঠল সবার। কেমন একটু বেশরম শোনালো বাক্যগুলো। সাদনান সেসব উপেক্ষা করে বসা ছেড়ে উঠে দাঁড়ালো। গেঞ্জি টেনে টুনে ঠিক করে উপরে নিজের রুমে চলে এলো। প্রিয়তা বিছানায় শুয়ে আছে, হাতে ফোন। সাদনানের যা দেখে মেজাজ খারাপ হলো। বউ কেন রাতে ফোন নিয়ে শুয়ে থাকবে? জামাই আছে, জামাইকে সময় দিবে। এগিয়ে গেল, প্রিয়তার হাত থেকে ফোন টেনে নিয়ে দূরে সোফায় ছুঁড়ে ফেললো। প্রিয়তা আকস্মিক ঘটনায় ভোরকে গিয়ে শোয়া থেকে উঠে বসে গেল। সাদনানকে চোখ লাল করে তাকিয়ে থাকতে দেখে আস্তে করে একবার ঢোক গিলে নিল। সাদনান বাড়ি থাকলে প্রিয়তা কখনো ফোন হাতে নিতে পারে না। সাদনান পছন্দ করে না, প্রিয়তা নিজেও ধরে না ফোন। কিন্তু এখন ঘুম আসছিল না, আর সাদনান রুমে ছিল না, সেজন্যই ধরেছিল। কিন্তু কে জানতো এই রাক্ষস গম্ভীর পুরুষের আগমন এখনই ঘটবে। সাদনান প্রথমে রেগে থাকলে পরবর্তীতে রাগ পড়ে যায়। সামান্য অসুস্থ বউ, এমন ব্যবহার করা মোটেও ঠিক হয়নি। সাদনান হঠাৎ করে প্রিয়তার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। প্রিয়তা একটু চমকে যায়, তবে নিজেকে ধাতস্থ করে সাদনানের ঘন কালো জঙ্গলের ন্যায় চুলের ভাঁজে আঙুল চালায়। 2-3 মিনিট এভাবে অতিবাহিত হলো, কেউ কোনো কথা বলল না। হঠাৎ করে সাদনান বলে উঠল, বেলকনিতে যাবে? চলো না যাই। প্রিয়তা অবাক হলো। আজ মোটেও আকাশের চাঁদ নেই, অন্ধকার আকাশ। মেঘ আকাশে, সন্ধ্যের আবার বৃষ্টি হয়েছে। অন্ধকার। ভয় নেই সুন্দর নারী, তোমার মন্ত্রী মশাই আছে। আমি আমার বোনকে নিয়ে কোনো রকম ব্যবসা আমি করতে দেব না। সাদনানের ধীরে আর গম্ভীর কণ্ঠে বলা কথা ঠায় আজম মির্জা লেগে গেলেন। কিছুটা তেতে উঠে মৃদু চিৎকার করে বলে উঠল, সাদমান, মুখ সামলে কথা বলো। আমার মেয়েকে নিয়ে আর একটা বাজে কথা বলবে না। মেয়ে আমার, আর বিয়ের জন্য যোগ্য পাত্র পেয়েছি আমি। আমার মুখ নয়, আপনার চিন্তাধারা পরিবর্তন করুন। তাহলে হয়তো এই ব্যবসার কথাটা আপনার কাছে ঠিক জঘন্য মনে হবে, কিন্তু জঘন্য হলেও আপনি এমনটাই করতে যাচ্ছেন। সাদনান আর দাঁড়ালো না সেখানে। আজম মির্জা রুম হতে বেরিয়ে এলো। সাদনান যখন রেগে থাকে তখনই আজম মির্জাকে তুমি নয় আপনি সম্বোধন করে। আর সেই মুহূর্তে সে আজম মির্জার ওপর শুধু রেগে নয়, ভয়ঙ্কর রেগে আছে। মানুষটা হয়তো সাময়িক লাভের জন্য সিদ্ধান্ত নিয়েছে, সেটা টের পাচ্ছে না। কিন্তু যখন বুঝতে পারবে সাদনান নিশ্চিত, তখন আবার মিনমিন করে সাদনানের কাছে এসে বলবে, আসলে হয়েছে কি, আমি বিষয়টা অত গভীর করে ভেবে দেখিনি। কারণ প্রতিবারই তিনি কোনো না কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার পর সেটা সাদনান ধরিয়ে দিলে এমনটাই হয়েছে। কিন্তু এখন ব্যাপারটা ভিন্ন, বোনের জীবনের প্রশ্ন। সেখানে সে কি করে বাবার এমন অবুঝ একটা আবদার মেনে নিবে? মাইশার প্রেগন্যান্সি 9 মাসের বেশি সময় চলে। ফুলা ভারী পেট, গোলগাল মুখ, ঢিলা ডালা জামা, দারুণ মায়াবী দেখতে লাগে। আয়ানের বউকে দেখলে আদর করতে ইচ্ছে করে। তেমন পরক্ষণেই মনে ভয় এসে হানা দেয়, কি হবে ভবিষ্যতে? তার অনাগত সন্তান আর প্রেয়সী কিছু হবে না তো? কি ভাবছেন এত? কখন থেকে ডেকে যাচ্ছি? মাইশের ডাকে আয়না ভাবনার ছেদ ঘটে। কিছুটা হক চকিয়ে জবাব দেয়, হ্যাঁ বলো। বাবা আচ্ছা, আমাকে যেতে হবে না? মাইশা বুড়ো কুচকায়। ইদানিং মানুষটা বড্ড অন্যমনস্ক থাকছে। সাথে কিছু নিয়ে প্রায় কিছু বিড়বিড় করে বলছে, আবার চিন্তায় কপালে ঘাম জমে। মাইশা এবার আয়ানের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। আয়ান সেটা দেখে বউকে খুব সাবধানে নিজের হাত বাড়িয়ে কাছে টেনে নিল। মাইশা আয়ানের পেটে মুখ গুজে জিজ্ঞেস করলো, আপনি কি কিছু টেনশনে করছেন?
আয়ান মাইশার চুল হাত বুলিয়ে দিতে দিতে জবাব দিল, কি নিয়ে টেনশন করো? আচ্ছা, তুমি একটু বসো, আমি দুধটা নিয়ে আসছি। বাদাম বা খেজুর কেন? এটা দিবেন না, চকলেট দিয়েন প্লিজ।